অধ্যাপিকা ছাত্রীকে প্রেমের প্রস্তাব না মানায় শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এক প্রাক্তন ছাত্রী দাবি করেছেন, কলেজে পড়াশোনা চলাকালীন সময় অধ্যাপিকা তার প্রতি অস্বাভাবিক আবেগ প্রকাশ করেন এবং ঘনিষ্ঠ সম্পর্কের চাপ তৈরি করেন। অভিযুক্ত অধ্যাপিকার নাম তনয়া পাল চৌধুরী। অভিযোগকারিণী ছাত্রীর নাম মেঘনা সরকার। তিনি আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের বেনিপুকুর এলাকার বাসিন্দা। মেঘনার অভিযোগ অনুযায়ী অধ্যাপিকা প্রথমে তার সঙ্গে বন্ধুত্ব করেন এবং তারপরে তার বাড়ির দোতলায় একটি ঘর ভাড়া নেন। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাওয়ার প্রবণতা দেখা যায়। ছাত্রীর দাবি, অধ্যাপিকা তাকে প্রেমের প্রস্তাব দেন, যা তিনি প্রত্যাখ্যান করলে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ আরও গুরুতর, অধ্যাপিকা ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করতে থাকেন, ভয় দেখান, এমনকি আত্মহত্যার হুমকিও দেন। মেঘনার দাবি, অধ্যাপিকা একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন সম্পর্ক না মানায়। মেঘনা পড়াশোনা শেষে অন্য একটি কলেজে চলে গেলেও তার উপর হেনস্থার চাপ আজও থেমে নেই। এমনকি তার পড়াশোনাতেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ছাত্রীর পরিবার। গত জুন মাসে মেঘনা আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তবে তৎকালীন সময়ে পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ ছিল পরিবারের। কিন্তু সম্প্রতি অধ্যাপিকার বিরুদ্ধে আরেক ছাত্রী হেনস্থার অভিযোগ সামনে আসতে প্রশাসন নড়েচড়ে বসে। আজ ফের মেঘনা আরামবাগ থানায় হাজির হন এবং সরাসরি আইসি রাকেশ সিংয়ের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানান। আরামবাগ থানার পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তে শুরু হয়েছে ব্যাপক চর্চা, নিন্দার ঝড়। অনেকেই বলছেন ব্যক্তিগত অনুভূতি থাকতেই পারে, কিন্তু শিক্ষিকার এমন জোর করে চাপ সৃষ্টি করা একেবারেই অগ্রহণযোগ্য। যদিও অভিযুক্ত অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত কি? অধ্যাপিকার এই ধরনের আচরণ কি মেনে নেওয়া যায়? আমরা একটা বিষয়ে সরব হচ্ছি, তনয়া পাল চৌধুরী যে দিনের পর দিন ভালো মুখোশটা চালিয়ে যাচ্ছেন, সেই ভালো মুখোশটা ভেঙে যেন ওনার খারাপ মুখোশটা, খারাপ দিকটা সবার সামনে আসে। এবং উনি দিনের পর দিন যে বিশেষ করে উনি যে ছাত্রীদেরকে টার্গেট করেন, এক একটা বর্ষে এক একজন ছাত্রীকে উনি টার্গেট করে রাখেন এবং বিভিন্নভাবে ম্যানিপুলেশন করেন যে আমার শরীর খারাপ, আমার এই খারাপ, আমার সাথে থাক, আমার পাশে থাক, ঠিক আছে। আর সেইভাবে আমিও ওনার পাশে ছিলাম এককালীন, কিন্তু দিনের পর দিন যখন দেখছি ব্যাপারটা উনি আমাকে থ্রেটের দিকে যাচ্ছে, আমার বাবা মাকে গালিগালাজ, আমাকে গালিগালাজ দিচ্ছে। এবং আমি যেখানে পড়ি সেখানেও বলা হয়েছে যে আমাকে নাকি সেখানে আর পড়তে দেওয়া হবে না, আমার লাইফ কেরিয়ার বরবাদ করে দেবে। সেই জন্যই আমি এতদিন চুপ ছিলাম। তার সাথে সম্পর্ক হয়েছে, আমি 2020 যে নেতাজি মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছি, কিন্তু সেই টাইমে লকডাউন চলছিল। 2021-এ উনি আমার বাড়িতে আমার প্রথমে বার্থডেতে আসেন, 21-এ। তারপরে আমার বাড়িটা যেহেতু ওপরটা ফাঁকা ছিল, উনি আমার বাড়িতে ভাড়া নিতে চান। তারপরেই এখানে আস্তে আস্তে আমার বাবা মার বলতো যে আমার বাবা মার মেয়ে নাকি উনি, বড় মেয়ে, ঠিক আছে, আমাকে নিজের বোন, দিদিকে নিজের বোন বলে উনি সবার সামনে আমি ওনার মেয়ে, আমি ওনার মেয়ে, আমি ওনার বোন, সেইভাবেই উনি চালাতেন ব্যাপারটা। কিন্তু আস্তে আস্তে যে ওনার বোনটা বোন নয়, আস্তে আস্তে যে সেটা কোন দিকে এগোচ্ছিল সেটা আমি বুঝতে পারি এবং আমি বলি যে আমি সেই ধরনের মেয়ে নই। আঘাত ছিল বলতে উনি সমকামিতার দিকে এগোচ্ছিলেন। সমকামিতা বললে ভুল হবে, উনি বাইসেক্সুয়াল একজন পার্সন। কারণ ওনার যে আগে বিবাহ হয়েছিল সেটা ডিভোর্স হয়ে গেছে। এবার তারপর থেকে উনি আমার সাথে, তারপরে আর কার সাথে কি করেছে আমি জানি না, কিন্তু এখন জানতে পারছি যে ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের সাথে নাকি উনি লেসবিয়ান সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু তারা রাজি না হয় সবাই সুইসাইডও নাকি করতে গেছিল। এবার আমার সাথে যখন জিনিসটা ঘটে আমি ওনাকে বলি যে আমি স্ট্রেট ওম্যান, ঠিক আছে। তো তারপরে দিনের পর দিন যখন উনি বলতেই থাকছেন আমার সাথে প্রেম কর, আমার সাথে প্রেম কর, জিনিসটা বাজে জায়গায় এগোচ্ছে। সুইসাইড করার টেন্ডেন্সি ওনার মধ্যে বহুত পরিমাণে আছে। আমি সেটারও খুব ভয় পেয়েছিলাম যে আমাকে যদি ফাঁসিয়ে দেয় সুইসাইড করে। তো একদিন এরকমও পর্যায়ে হয়েছে যে উনি এই বদ্ধ ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে নিজের হাত ঠুকে গেছেন, নিজের মাথা ঠুকে গেছেন যে আমি মরে যাব, নয় তোকে মেরে দেবো, নয় আমি নিজে মরে যাব। নিজের হাত ঠুকতেন এবং আমি প্রচন্ড একটা ভীতু মেয়ে, ঠিক আছে, আমি এগুলো সহ্য করতে পারি না। কারণ আমি ছোটবেলাতে আমার বাবা মাকে কোনোদিন এরকম ভাবে দেখিনি যে আমাকে ভয় দেখাচ্ছে, ইয়ে করছে। আমি বাড়ির ছোট মেয়ে, সাধারণত আমি এইভাবে বড় হইনি। তো উনি যখন এই জিনিসগুলো করতেন, আস্তে আস্তে আমার বাবা মার থেকে আমাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার বাবা মার নামে এমন এমন কিছু কথা বলতো যেটাতে আমি ভাবতাম যে আমার বাবা মা এতটাই খারাপ। এবার আমি যখন আমার বাবা মার ইয়েতে বলতাম যে না আমার বাবা মা তো এরকম নয়, এরকম নয়, না তোর বাবা মা এরকমই, তোর বাবা মা এই কিস্তি দিয়ে উল্টো পাল্টা কথা বলা, ঠিক আছে। তারপরে যখন আমি ওনার এই ব্যাপারগুলো বলতে থাকি যে তুমি আমার বাবা মাকে গালাগাল দিতে পারো না, সেই রাইটটা তোমাকে আমি দিইনি,
তারপর সে বলে তোর বাবা মা যেরকম আমি তো সেরকমই বলবো। ঠিক আছে, আমার বাবা মার উপর ওর একটাই রাগ, কারণ আমার বাবা মা চায় না যে ওনার সাথে আমি এত ক্লোজ হই। কিন্তু উনি আমাকে বারবার এইভাবে ম্যানিপুলেট করেন যে ওনার খুব শরীর খারাপ, ওনার পাশে কাউকে একটা চাই। ঠিক আছে, আর আমি সেই সাথটা ওনাকে দিই। এবার সেই জিনিসটা দিনের পর দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছিল যে উনি ভেবেছিলেন সারা জীবন আমি ওনার সাথে কাটাবো, বিয়ে করব না, কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না, কিছু না করব। ঠিক আছে, এবার আস্তে আস্তে যখন আমার বাবা মা সেগুলো জানতে পারে, একদিন খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায়, আমাকে গায়ে হাত তোলা হয় ওনার ফ্ল্যাটে। আমি সেন্সলেস হয়ে যাই, তখন উনি নিজেই ভয় পেয়ে যান ব্যাপারটাতে এবং আমাকে বলে তুই আমার সাথে রিলেশনশিপে থাকবি কি থাকবি না তুই বলে দে। আমি তখন বলি তোমার মতো এত টক্সিক পার্সনের সাথে আমি রিলেশনশিপে মানে যেই ভাবেই হোক, আমি ম্যাডামের সম্পর্কও চাই না, দিদির সম্পর্কও চাই না, কিছু সম্পর্ক চাই না তোমার সাথে। এবার তখন উনি নিজের নার্ভের ওষুধ, ওনার নার্ভের অসুখ আছে, নার্ভের ওষুধ খেয়ে আমাকে সুইসাইডের ভয় দেখিয়ে সুইসাইড করতে যান। তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাই, নার্সিংহোমে নিয়ে যাই, হসপিটালে থাকতে যান না, নার্সিংহোমে নিয়ে যাই, দিয়ে উনি সুস্থ হয়ে যান। এবং ডাক্তারের সাথে আমার দিদির কথা হয়েছিল যে উনি অতগুলো নার্ভের ওষুধ খাননি, অতগুলো যদি উনি নার্ভের ওষুধ খেতেন উনি মরে যেতেন। ঠিক আছে, এবার তারপরেও আমাকে মানে বলেছিল, ওইভাবেই ব্ল্যাকমেল করতো। ব্ল্যাকমেল করতো, বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতো যে আমি রাস্তায় বেরিয়ে মাথা কেটে দেবো, রেল লাইনে গিয়ে মরে যাব, এই করব, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এরকম করে আমাকে বিভিন্নভাবে যাচ্ছে তাই করে করা হতো। এবং বারবার আমি যেখানে ভাড়া থাকি, মানে আমি এখন যেখানে যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেখানে ওনার আর কি ম্যাডামদের সাথে খুব ভালো চেনাশোনা আছে, সেখানে আমার নামে উল্টো পাল্টা করে বলবে, সেই থ্রেটনিং আমাকে দেয় বারবার যে তুই যেই রুমে থাকিস সেখানে তোর নামে বলে দেবো, তোর এখানে এই করে দেবো ওই করে দেবো। এবার আমি সাধারণতই ভয় পাই, এবার আমি মাস্টার্স করছি, এখনো করছি, তাই জন্য আমি মুখটা খুলিনি। কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমি তার আগে থেকেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, পুলিশ আমাকে বলেছিল যে কলেজে যেতে, কিন্তু আমি কলেজের এক্স স্টুডেন্ট এবং ম্যাডামের সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল বলে আমি ভেবেছিলাম যে হয়তো আমার কথা শুনবে না বা গ্রাহ্য করবে না। এবার পুলিশকে আমি বলি যে আপনারা ব্যাপারটা দেখতে পারবেন কি। ওরা বলে যে যদি এরপরেও ম্যাডাম কিছু আরো বড়সড় করে, যদি তোমার বাড়িতে এসে দলবল নিয়ে হামলা করে, তখন আমরা তোমার বাড়িতে গিয়ে সেই ব্যাপারটা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে স্টেপ নেবো ম্যাডামের বিরুদ্ধে। পুলিশকে 1 মাস আগে জানিয়েছিলাম। আর কতদিন আপনাদের বাড়িতে ভাড়া ছিল? ভাড়া ছিল 2021 থেকে 2024-এর মাঝামাঝি, মানে জুলাই আগস্ট। 2021-এর লাস্ট থেকেই অফার করে। হ্যাঁ, আপনার বাড়ি থেকে চলে যাওয়ার যে কারণ ছিল, তারপরেও যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে আপনাকে ডাকতো বা আপনি? হ্যাঁ, আমি তখন যখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাই তখন আমার সাথে মোটামুটি ওনার একটা ভালো সম্পর্ক ছিল, দিদি হিসেবে যেরকম সম্পর্ক থাকে সেরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু ওনার মানে আমি ওনাকে সত্যি বলছি, আমি ওনাকে নিজের মায়ের চোখে, দিদির চোখেই দেখতাম। উনি আমাকে নিজের বাচ্চা বলে সবার কাছে পরিচয় দিতেন। সেই দিদি একদিন মানে ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে বলেন যে লাস্ট ঘটনাটা যেটা ঘটলো, যে তুই আমার সাথে রিলেশনশিপে রাখবি কি রাখবি না বলে দে। আমি বলি যে না, তোমার সাথে এরকম এত মানে যেই মানুষ এত মেন্টাল হ্যারাস করে তার সাথে আমি জীবনেও রিলেশন রাখবো না। আর তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিয়ে বসে আছি বা তোমাকে সারা জীবন দেখভাল করবো, সেইটাও আমি করতে পারবো না। এবং যখন আমি সেই রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসতে চাই, ওনার ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে চাই, আমাকে দরজা বন্ধ করে রেখে দেন, বলে যে না আমি তোকে বেরোতে দেবো না। ঠিক আছে, এবং সেখানে যারা উপস্থিত ছিল, একটা দিদি আর একটা ভাই উপস্থিত ছিল, তারা সেই ঘটনাটা দেখেছিল, সবার সামনেই ঘটনাটা হয়েছিল, আমাকে মেরেছিল, যা করেছিল। এবং তার পরের দিন যখন আমি হসপিটাল থেকে এসে ভাইকে ফোন করি যে ভাই তুই বল যে আমার সাথে যেই যে ঘটনাগুলো গুলো তোরা কালকে দেখলি সেটা কি ঠিক হয়েছে, যে আমাকে মেরেছে? বলছে না ঠিক হয়নি। কিন্তু সেই ভাই আবার কিছুদিন পর যখন ম্যাডামের ম্যানিপুলেশন খেয়েছে যে মেঘনা দিয়ে এই মেঘনা দিয়ে সেই ভাই আবার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মেঘনা দিয়ে নাকি ভুল, মেঘনা দিয়ে নিজেই মেরেছে নিজেকে, মানে ওদের কাছে মারাটা কোনো ব্যাপার না, আমি সেন্সলেস হয়ে গেছি সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমি সেই জায়গা থেকে সরে আসি, আমার কাছে আবার থ্রেট কল আসে ওনার বন্ধুর তরফ থেকে যেন আমি তনয় পালচৌধুরীর সাথে কোনোদিন না কন্ট্যাক্ট করি। আমি কন্ট্যাক্ট করিও নি, কিন্তু তারপরে ওনার বিভিন্ন স্টুডেন্টের নাম্বার থেকে আমার ফ্যামিলির কাছে আরো নানা রকম থ্রেট কল আসতে থাকে যে তোকে এই দিয়েছি, তোকে ওই করেছি, সেই করেছি, সেইগুলো ফেরত দে, এই করেছি ওই করেছি। আমরা ফেরত দিয়ে দিয়েছি, আমার কাছে যেই জিনিস ওনার ছিল আমরা ফেরত দিয়ে দিয়েছি। তাও তাও এখনো দিনের পর দিন, এই যেমন আমার দাদার বউকেই কালকেই ফোন করেছিল আবার যে কাল কেন আমি এই নিউজ চ্যানেলে কমেন্ট করেছি। ঠিক আছে, তো তাদেরকেও নানাভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমি চাইছি এটাই যেন ম্যাডামের যারা এখনো পর্যন্ত এই ঘটনার সম্মুখীন হয়েছে তারা যেন সামনে এসে কথা বলে। আমি ভয় পাইনি, মানে পেয়েছিলাম, আছে কিছুজন আছে, আমি যখন এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি কিছুজন আছে, কিন্তু তারা কেউ কেউ সামনে আসতে চাইছে না ম্যাডামের থ্রেটনিং এর ভয়ে, কারণ তাদেরকে এমনও হুমকি দেওয়া হয়েছে তুই বাইরে বেরোলে তোকে দেখে নেবো। ঠিক আছে, তো তার বাবা মাকেও মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আমি জানতে পেরেছি যতটা।
ওনার সঙ্গে কোনো রাজনৈতিক কানেকশন আছে কোনো নেতার আমি সঙ্গে সেরকম জানি না রাজনৈতিক কারণ। উনি উনি নিজে কাদেরকে নিয়ে ভয় দেখান? উনি কাদেরকে নিয়ে ভয় দেখান বলতে ওনার কয়েকটা খুব ব্যক্তিগত স্টুডেন্ট আছে যারা ম্যাডামের কথায় উঠবোস করেন, ঠিক আছে? তারা কি স্টুডেন্ট না কোনো ছাত্র ইউনিয়নের সদস্য? না, তারা স্টুডেন্ট, তারা ম্যাডামের কাছে গান শিখতে এসেছেন। আচ্ছা। ম্যাডামের কাছে অনেকেই গান শেখে সেটা আমি জানি, কিন্তু কয়েকটা 4-5 জন আছে যারা ম্যাডামের কথা আর কি উঠবোস করে। ম্যাডাম আর কি তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে? না, আমি সেরকম জানি না। আচ্ছা। এখন কি কলেজকে জানাবেন? কলেজকে জানাবো ভেবেছি, কিন্তু আমার এখন মাস্টার্সের এক্সাম চলছে, তাই এখন এই বিষয়টা নিয়ে মানে আমি আজকে আপনাদেরকে এটা বললাম, কিন্তু আমার কালকেই যেমন এক্সাম আছে, আমি এখন কিছু কলেজকে ইয়ে করতে পারবো না। এক্সামটা হোক, আমি নিশ্চয়ই কলেজের কাছে যাব। এবং আমি চাইছি যারা এই থানায় জিনিস বলবেন? থানায় এই যে থানায় বলেছি। হ্যাঁ, থানায় তো আগেই বলেছেন, এক হ্যাঁ। মাস আগে বললেন। হ্যাঁ। তো পরবর্তীকালে আবারও যে থ্রেটনিং কল আসছে কমেন্ট করার জন্য, হ্যাঁ। সেক্ষেত্রে কি থানায় আরো একবার? থানায় বলেছি এবং স্যারের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। স্যার বলেছেন, দেখো এই যে কমেন্টগুলো আসছে এগুলো তো নিয়ে তো কোনো স্টেপ নেওয়া যাবে না। এলে উনি যদি তোমাদের উপর হামলা করে, চড়াও হয়, তখন আমরা এই ব্যাপারটা ওনাকে দেখে নেব। আর মানে এই ব্যাপারটা নিয়ে ভয় পাবে না যে তুমি তো ওনাকে সুইসাইড করতে বলোনি, তাই উনি নিজের ইচ্ছায় সুইসাইড করতে গেছেন, মরেও যাননি, তাই তোমার এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমাকে স্যার আশ্বস্ত দিয়েছেন। ঠিক আছে, আপনার নাম বলুন। আমার নাম মেঘনা সরকার, বাড়ি কোথায় আপনার? বাড়ি আরামবাগে।